প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কম্পিউটার টাইপিস্ট পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্নটি শুরু হবে 5 নম্বর প্রশ্ন দিয়ে। 5 নম্বর প্রশ্নে বলা আছে, সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে উৎপন্ন ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে? তো এটা হচ্ছে, ধরি একটা সমবাহু ত্রিভুজ, তো এর মধ্যবিন্দু হচ্ছে এগুলা, এটা এটা এটা। তো কোনো সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে এটাও একটা সমবাহু ত্রিভুজ হবে, এটাও একটা সমবাহু ত্রিভুজ হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 23 তে বলা আছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ একক, যদি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হয় তবে এর পরিসীমা কত? তো এখানে আমাদের বলা আছে যদি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হয়, তো আমরা ধরে নেই প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 3 গুণ, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে থ্রাইস x স্কয়ার সমান হচ্ছে 48। প্রশ্নে বলা আছে ক্ষেত্রফল হচ্ছে 48, 3 দিয়ে ভাগ করলে 3 ষোলং 48, তারপরে থাকে কি আমাদের এক্স স্কয়ার, এই এক্স এর স্কয়ারটাকে যদি এটাকে রুট ওভার করি তাহলে আমাদের হয়ে যায় কত? 4। তাহলে আমাদের এক্স সমান কত হয়ে আসলো? 4। তাহলে আমাদের প্রস্থ কত হয়ে গেল? 4, আর আমাদের দৈর্ঘ্য কত হয়ে গেল? 12। এখন বের করতে বলছে কি আমাদের পরিসীমার সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? 12 যোগ প্রস্থ, তাহলে 12 হচ্ছে 16, 16 গুণন 2, 16 গুণন 2 হচ্ছে 32। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 26। আমি প্রশ্নের সিরিয়ালটা মেনটেন করতেছি, এর জন্য একটু উল্টাপাল্টা হচ্ছে। 5, 23, 26। 26-এ বলা আছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33, তাদের গুণফল কত? তো আমি ধরি একটা ক্রমিক সংখ্যা x, আর একটা হচ্ছে x প্লাস 1, আর একটা হচ্ছে x প্লাস 2। কারণ এগুলো ক্রমিক সংখ্যা, তো এই জন্য এক এক বাড়বে। যেমন এটা যদি 2 হয়, এটা হবে 3, এটা হবে 4। ক্রমিক সংখ্যাগুলি তো এভাবেই হয়, তাই না? আর এদের যোগফল হচ্ছে 33। x কয়টা আছে? 1, 2, 3টা, আর সংখ্যা আছে 2 এর আগে 3। তাহলে এখানে যদি 3টা হয়, এ পাশে থাকে 3, এই 3 যদি আমি 33 থেকে বাদ দেই থাকবে হচ্ছে 30। 3 দ্বারা ভাগ করলে হবে 10। তাহলে আমাদের প্রথম সংখ্যাটি কত? 10। দ্বিতীয় সংখ্যাটি কত? 11। তৃতীয় সংখ্যাটি কত? 12। জানতে চাওয়া হয়েছে তাদের গুণফল কত। তাহলে 10 গুণন 11 গুণন 12 গুণ করি, আমাদের আসবে হচ্ছে 1320। 1320 হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 28। 28 নম্বর প্রশ্নে বলা আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 21 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগে। আচ্ছা, স্রোতের অনুকূল মানে স্রোতের দিকে। নৌকার প্রকৃত গতি ঘন্টায় 5 কিলোমিটার, ফিরে আসার সময় কত ঘন্টা সময় লাগবে? আপনারা একটা জিনিস খেয়াল করেন, স্রোতের অনুকূলে, অনুকূল মানে কি? স্রোতের দিকে। তাহলে স্রোতের অনুকূলে সে 21 কিলোমিটার পথ যায় 3 ঘন্টায়। তাহলে এই 21কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা গতিবেগটা পাবো। এই 7 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের অনুকূলে গতিবেগ। ওকে, এখন নৌকার গতিবেগ, এই যে বোট, নৌকার গতিবেগ দেওয়া আছে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের গতিবেগ কত? স্রোত মানে কি? স্ট্রিম। স্রোতের গতিবেগ কত? 2 কিলোমিটার। এটা আমি কিভাবে বের করলাম? কারণ অনুকূলে যখন হবে, অনুকূলে হচ্ছে বোট আর স্ট্রিম, এই দুটো যোগ হয়, মানে নৌকা এবং স্রোত যদি একই দিকে যায় সেটা হয় হচ্ছে অনুকূল। আর প্রতিকূল কখন হবে? যে বোট যাবে একদিকে, এদিকে, আর স্ট্রিম যাবে উল্টা দিকে, সেটা হচ্ছে আমাদের প্রতিকূল। ওকে, তো আমাদের স্ট্রিম হচ্ছে কত? স্রোত হচ্ছে কত? 2 কিলোমিটার, আর আমাদের নৌকা হচ্ছে কত? 5 কিলোমিটার। এখন যদি প্রতিকূলে নৌকাটা যায়, প্রতিকূলে যদি এই নৌকাটা যায়, তো নৌকার গতি 5, স্রোতের গতি 2, তাহলে প্রতিকূলের গতি হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। এখন সে গেল, ভালো কথা, এখন সে ফিরে আসবে। টোটাল তার পথের দূরত্ব কত? 21 কিলোমিটার। তো যদি আমাদের গতিবেগ 3 কিলোমিটার হয় তাহলে এখানে তার সময় লাগবে 7 ঘন্টা। এই 7 ঘন্টা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 29। 29 নম্বর প্রশ্নে বলা আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, তাদের বয়সের অনুপাত হচ্ছে 7:3। 12 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? ওকে, ধরি বর্তমানে একজনের বয়স হচ্ছে 7x, আর একজনের বয়স হচ্ছে 3x। এখন যদি আমরা যোগ করি তাদের টোটাল বয়স হচ্ছে 60 বছর। তাহলে 7 আর 3 10, 10x সমান হচ্ছে 60, x সমান হচ্ছে কত? 6। তো এটা হচ্ছে পিতা 7x,
তাহলে পিতার বয়স কত? 6 7 42, আর পুত্রের বয়স কত? 3 6 18। ওকে, সমস্যা নাই তো কোনো? না। এখন বলছে 12 বছর আগে, তাহলে আমরা 12 বছর বিয়োগ দিই। 12 বছর বিয়োগ দিলে আমাদের এখানে থাকে কত? 30, আর এটা থেকে 12 বিয়োগ দিলে থাকে হচ্ছে আমাদের কত? 6। তাহলে 12 বছর আগে তাদের বয়সের অনুপাতটা কত হবে? 30:6। তাহলে এখানে 5 আর এখানে 1, 6 দ্বারা ভাগ করি, 5 6 30। তাহলে 12 বছর আগে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:1। নেক্সট কোশ্চেন 37। বলা আছে একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এই টাইপের প্রশ্ন থাকলেই আপনি একেবারে চোখ বুজে সংখ্যা দুইটা যোগ করে দিবেন, অন্য কোনো কিছু হিসাব করা নাই। 2 8 6, এবং এটাকে এখন 2 দ্বারা ভাগ করবেন। 2 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে আমাদের 3 দুগুণে 6, এখানে আসে হচ্ছে 8, সরি, এখানে হচ্ছে আমাদের 8, তার 4 দুগুণে 8, 2 একে 2, আমাদের 341। আমাদের এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ছোট সংখ্যাটি, মানে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 341। আমাদের পরবর্তী প্রশ্ন 39। 39 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? আমি একটা ত্রিভুজ আগে আঁকবো, মনে করি এটা একটা ত্রিভুজ। তো এটাকে এদিকে বর্ধিত করলাম, এটাকে এদিকে বর্ধিত করলাম, আর এটাকে হচ্ছে এদিকে বর্ধিত করলাম। এখন দেখেন এখানে একটা কোণ হয়েছে, এখানে একটা কোণ হয়েছে, আর এখানে একটা কোণ হয়েছে। এই তিনটাকে যদি আমরা কাছাকাছি আনি তাহলে এটা পুরো রাউন্ডকে কভার করবে। তো পুরো রাউন্ডের কত? কোণটা কত? 360 ডিগ্রি। তাহলে আমরা কোনো ত্রিভুজের 3টা বাহুকে যদি বর্ধিত করি তাহলে তার উৎপন্ন কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। নেক্সট কোশ্চেন 43। 43-এ বলা আছে পানি ভর্তি একটি বালতির ওজন হচ্ছে 12 কেজি। আচ্ছা, তাহলে আমরা একটু এখানে করে নেই, বালতি আর হচ্ছে পানি, এটা টোটাল হচ্ছে কত? 12 কেজি। তারপর বলা আছে বালতির হাফ পানি ভর্তি হলে তার ওজন 7 কেজি। আচ্ছা, এখানে বালতি আর পানি হচ্ছে হাফ, তাহলে তার ওজন হয় 7 কেজি। ওকে, বিয়োগ করব। তাহলে বালতি বালতি বাদ যাবে, এখানে থাকবে হাফ ইস্টু পানি, 7 5 12। এখন টোটাল বালতিতে পানি আছে কতটুকু? সুতরাং এটা যদি আমরা 1 দেই, 1 বা সম্পূর্ণ পানি, টোটাল পানি আছে 5 গুণন 2 বা 10 কেজি। এখন বালতিতে যদি বালতিটা ফুল ভরা থাকে তখন তার ওজন হয় 12 কেজি, এর মধ্যে পানি আছে 10 কেজি, তাহলে বালতির ওজন কত? বলেন, বালতির ওজন হচ্ছে 2 কেজি। আমাদের পরবর্তী প্রশ্ন 44। 44 নম্বর প্রশ্নে বলা আছে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? খেয়াল করেন, একটি কোণের দ্বিগুণ হচ্ছে 60, তো দ্বিগুণ যদি 60 হয় তাহলে ওই কোণটা কত? 30। তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 থেকে 30 বাদ দিব, এই 60 ডিগ্রি, এটাই হচ্ছে তার পূরক কোণ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 45। 45-এ বলা আছে x + y = 12, x - y = 2, xy = কত? তো এই যে যেটা দেওয়া আছে আমরা এটা দিয়ে করা শুরু করব। এখানে যদি আমরা উভয় পাশে স্কয়ার করি, আমরা এখানে লিখতে পারবো x - y তাহলে স্কয়ার প্লাস হচ্ছে 4xy = 12 গুণন 12 তে কত হয়? 144। x - y, x - y এর মান কত? 2, 2 এর স্কয়ার করলে হয় কত? 4, 4টাকে আমরা ওই পাশে পাঠাই দিব। তাহলে এই 144 থেকে যদি 4 যায় থাকবে কত? 140, আর এই পাশে থাকলো 4, এই 4 দ্বারা হচ্ছে আমরা ভাগ করব, তাহলে xy সমান পেয়ে যাব। তাহলে আমাদের xy সমান কত? 3 4 12, 13 14 2 35। তো আমাদের xy সমান মান আসবে কত? 35। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 46। 46 নম্বর প্রশ্ন, এখানে বলা আছে দুইটি সংখ্যার লসাগু 75 ও গসাগু 5। ওকে, এর মধ্যে একটি সংখ্যার দ্বিগুণ 30 হলে অপর সংখ্যাটি কত? বলা আছে একটা সংখ্যার দ্বিগুণ 30। আচ্ছা, একটা সংখ্যার দ্বিগুণ যদি 30 হয় তাহলে ওই সংখ্যাটা কত? 2 দ্বারা ভাগ করেন, হবে হচ্ছে 15। তো আমাদের লসাগু কত? 75। আমাদের গসাগু কত? 5। এই লসাগু গুণন গসাগু 15 দ্বারা ভাগ করবেন, ব্যাস আমাদের অ্যান্সার আসবে 25। এই 25 হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের জানতে চাওয়া হয়েছে যে অপর সংখ্যাটা কত, তো অপর সংখ্যাটা হচ্ছে 25।
আমাদের 46-এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 48। 48-এ বলা আছে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বড়। তো আমরা ধরি সংখ্যাটি হচ্ছে x। এই সংখ্যাটার অর্ধেক, অর্ধেক 2 দ্বারা ভাগ করব। এর 1/3 কত হবে? তাহলে 3 দ্বারা ভাগ করব। এর 1/3 চেয়ে 17 বড়। ব্যাস, এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম 17। আমাদের লসাগু হবে 6। এখানে হচ্ছে thrice x, এখানে হচ্ছে twice x ইকুয়াল হচ্ছে 17। তাহলে আমাদের 3টা x থেকে 2টা x গেলে থাকে শুধু x। আর আর গুণ করলে হবে 6 7 42-এর 2 হাতে হচ্ছে 4, 6 কে 6 4 10। আমাদের সংখ্যাটা হচ্ছে 102। 48-এর পরে হচ্ছে আমাদের 49। 49 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে কি? এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। কারণ সমকোণী ত্রিভুজের সূত্র কি বলে? যে ত্রিভুজের সমকোণের সমান হচ্ছে এই বাকি দুইটা কোণ যোগ করলে এই দুটো সমান হবে। ওকে, নেক্সট ফর 53। 53 নম্বর প্রশ্ন, দুইটি সংখ্যার যোগফল 15 বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত? দুইটা সংখ্যা ধরি, একটা x একটা y, এর যোগফল হচ্ছে 15, আর একটা সংখ্যা হচ্ছে বিয়োগফল। তাহলে একটা সংখ্যা x আর একটা সংখ্যা y হলে এর বিয়োগফল হয় হচ্ছে 13। আমরা এই দুটো যোগ করি, 2x সমান হচ্ছে 5 আর 3 8 2, তাহলে x সমান হচ্ছে 14। তাহলে x সমান যদি 14 হয়, y সমান কত হবে? এই যে x সমান 14, এটা যদি ওই পাশে পাঠাই দিই, যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে আমাদের y সমান হচ্ছে 1 আর x সমান হচ্ছে 14। জানতে চাওয়া হয়েছে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি হচ্ছে 1। 53। পরবর্তী প্রশ্ন হচ্ছে 54। 54-তে বলা আছে x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত? বাবা, সব x দিয়ে রাখছে। আমরা একটু সূত্রটাকে বসাই। I সমান PRN। এখানে মুনাফা হয়েছে কত টাকা? x টাকা। মূলধন কত? x টাকা। আর ইন্টারেস্ট রেট কত? x%, x/100। আর আমাদের নাম্বার অফ দ্য ইয়ার্স 4 বছর। আমাদের বছর সংখ্যা হচ্ছে কয়টা? 4টা। ওকে, ভালো কথা। এখন আমরা একটু কাটাকাটি করি। এই x x কাটা যায়, 4 দ্বারা 100 কে কাটলে হয় 25। এখন যদি আমরা আর গুণ করি, x সমান হচ্ছে 25। তো আমাদের অ্যান্সার হচ্ছে কত? x এর মান কত? 25। 54 পরে হচ্ছে আমাদের 55। 55 নম্বর প্রশ্নে বলা আছে 250 টাকার শতকরা কত সমান 10 টাকা। তাহলে 250 টাকার শতকরা কত? তাহলে আমরা একটু শতকরা বসাই। 10 টাকা, এটা দ্বারা কাটাকাটি করি। 2 5 5 25, 5 দ্বারা কাটাকাটি করলে 5 দুগুণে 10, তাহলে x সমান হচ্ছে আমাদের 4। তাহলে 4%। 55 পরে হচ্ছে আমাদের 58। 58 নম্বর প্রশ্ন, এটা একটা সূচকের অঙ্ক মতো করে দেওয়া আছে। এখানে অঙ্কটা হচ্ছে এরকম, ইনটু y টু দি পাওয়ার হচ্ছে 0। তো y টু দি পাওয়ার 0 মানে কি? এটার মান হচ্ছে 1। তাহলে 100-র সাথে 1 গুণ করলে 100ই হবে অ্যান্সার। 58 পরে হচ্ছে, আমি 57 নম্বরটা একটু মিস হয়ে গেছে। 57 নম্বরটা এখন দিয়ে দিচ্ছি। 57 নম্বরে বলা আছে 3 6 11 18 27, এর পরবর্তী সংখ্যাটা কত? আপনারা একটু খেয়াল করেন। 3 আর 3 এর পার্থক্য হচ্ছে, 3 আর 6 পার্থক্য 3। এখানে 5, 5 আর 6 11। এখানে হচ্ছে 7, 7 আর 1 28। এখানে হচ্ছে 9, 9 আর 18 হচ্ছে 27। তাহলে এখানে অবশ্যই পার্থক্য, এখানে পার্থক্য কত কত? 3 আর 2 5 আর 2 7 আর 2 9 আর 2, এখানে অবশ্যই 11 হবে। 11 আর 27 যোগ করেন, এখানে হবে 38। এই 38ই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন 60 এবং এটি শেষ। 60 নম্বর প্রশ্নে বলা আছে একটি কলম 11 টাকায় বিক্রয় করায় 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তো আমরা ধরে নেই কলমটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো আমরা যদি 10% লাভে বিক্রি করি, তাহলে 100 টাকায় 10 টাকা লাভ হবে। বিক্রয় মূল্য কত হলো? 110 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 110 টাকা হয়, এটার ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? 110 দ্বারা ভাগ। আর বিক্রয় মূল্য যদি 11 টাকা হয়, 11 দ্বারা গুণ। ক্রয় মূল্য কত হবে? এটা দ্বারা গুণ করলে হয় 10 10 10। তাহলে কলমটির ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তো আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে কি, যে এই কলমটির ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই। আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন।